আজকে হঠাৎ খেয়াল করে দেখলাম যে আমার সত্যিকার চেহারা নিয়ে তো আমি আসলে কখনো কোনো ভিডিও বানাই নাই, তাই না? মানে সত্যিকারের চেহারা মনে হচ্ছে যে বেশিরভাগ সময় আমার ফেস অর্ধেক ঢাকা থাকে চশমা দিয়ে, অর্ধেক ঢাকা থাকে চুল দিয়ে, অর্ধেক ঢাকা থাকে দাড়ি দিয়ে। মানে রিয়েল ফেস নিয়ে যদি আমরা আসার কথা চিন্তা করি, তাহলে এভাবে একবার আসা দরকার। তাই ভাবলাম যে দুইটা ছোটোখাটো কথাবার্তা বলে বিদায় নেওয়া যাক এভাবে। প্রথম কথা হচ্ছে যে আমি এই মুহূর্তে কাজ করতেছি কি নিয়ে সেটা নিয়ে একটু কথাবার্তা বলি, কারণ এটা নিয়ে আমাদের ব্যাপক প্রচারণা করতে হবে আসল আইডি থেকে। কারণ এই পেজ থেকে প্রচারণা করে বিশেষ একটা লাভ হয় বলে মনে হয় না। এটা হচ্ছে ডিস্টোপিয়া নামের একটা নভেলা, যেটা আমি আসলে শুরু করছিলাম 2018 সালে লেখা। 18 সালে এটা শুরু করার পরে আমি রেখে দিয়েছি ওভাবেই, কারণ এরপরে মনে হয় আমাকে ধরছিল কিছু একটা ভূতে ধরছিল। সম্ভবত 19 সালে ছারপোকা লিখছিলাম, ছারপোকার ভূত ধরছিল কোনো কারণে। কিন্তু এমনিতে ডিস্টোপিয়াটা আমি 18 সালে শুরু করছি, কিন্তু শেষ করতে পারি নাই। এখন ডিস্টোপিয়ার যে প্লট, সেটা নিয়ে তো কখনো পাবলিকলি এভাবে কথাবার্তা বলা হয় নাই। হয়তো আমি টুকটাক জিনিস শেয়ার করছি, এই 1 লাইন 2 লাইন। এই জন্য এখন এটা নিয়ে আসলে একদম বিস্তারিত একটা আলোপ করা যাক যে প্লটটা আসলে কী নিয়ে। সো ব্যাপারটা হচ্ছে যে সেকেন্ড লেয়ারটাকে কখনোই ধরতে পারে না, যে কারণে আমি সবসময় সেকেন্ড লেয়ারটা নিয়ে মানে আশা করি যে মানুষজন বইটা পড়বে, পড়ার পর ভাববে যে তারা ফার্স্ট লেয়ার মনে হচ্ছে যেখানে মারামারি হচ্ছে, যুদ্ধ হচ্ছে, কথাবার্তা হচ্ছে, এটা তো সবাই বুঝতেই পারতেছে কী হচ্ছে। কিন্তু সেকেন্ড লেয়ারটার ব্যাপারটা হচ্ছে এরকম যে যখন এটার নিচে আরেকটা লেয়ার থাকার কথা, যেটা আসলে পাঠকের বুঝে নেওয়ার কথা বা ওদের উপলব্ধির যে জায়গাটা, সেটার মধ্যে একটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে। প্রত্যেকটা পৃষ্ঠা পাঠক পড়তেছে, ওপরের লেয়ারে তারা দেখতে পাচ্ছে ঘটনা কী হচ্ছে, আর সেকেন্ড লেয়ারে তার সাবকনশিয়াস অথবা কনশিয়াস মাইন্ডের মধ্যে বিভিন্ন ধরনের থট আসতেছে, এবং সেটা অনুযায়ী তারা মানে আরেকটা ভার্সন পাচ্ছে। কিন্তু সেকেন্ড লেয়ারটা বেশি সময় মানুষ মিস করে ফেলে বা এমনভাবে ইন্টারপ্রিট করে, যেটা আসলে আমার ধারে কাছে ছিল না, যেটা আমি বলতে চাইছি। তো সেকেন্ড লেয়ারটাতে একটু হালকা আলোচনা করে নিই যে আসলে ডিস্টোপিয়া গল্পটার কাহিনীটা কী নিয়ে। প্রথমত ফার্স্ট লেয়ারের কাহিনীটা এরকম টাইপের যে আপনি দেখতে পাবেন 2318 সালের পৃথিবী, মানে এখন থেকে 300 বছর পরের একটা পৃথিবী, যেখানে আসলে কিছু সমস্যা, কিছু চেঞ্জ আসছে আর কি দুনিয়ার মধ্যে, মানুষের সমাজের মধ্যে, টেকনোলজিক্যাল ওয়ার্ল্ড সব কিছু মিলায়। তো ওইটা নিয়ে যা হচ্ছে সেটা তো একটা ফ্যাক্টর অবশ্যই, যে কি হচ্ছে সেই জায়গাতে। এবং আপনারা দেখতে পাবেন যে একজন এক্স মেজর আর্মির একজন সায়েন্টিফিক লোক, মানে মাহমুদ নামের একজন মানুষ আর কি, তার চোখ থেকে দেখতে পাবেন যে 300 বছর পরে সে সব কিছু আবিষ্কার করা শুরু করতেছে। এবং সে কিন্তু আমাদের সময়ের মানুষ, কারণ সে টাইম ক্যাপসুলের মধ্যে লুকাই ছিল, যে কারণে সে দেখতে চাচ্ছিল যে আসলে সামনে কি হয়। তো যে কারণে আপনারা কি করবেন যে একদম নিজেদের জায়গা থেকে এক্সপিরিয়েন্স করবেন, কারণ সে যেহেতু আমাদের সময়ের লোক, সো তার বিষয়, তার যে ফাইন্ডিংস, সেগুলো আপনার কাছে রিলেটেবল মনে হবে। এই কারণেই তার অ্যাঙ্গেল থেকে আমি জিনিসটা দেখানোর চেষ্টা করছি। আর একটা পোর্শনের কাজ হচ্ছে সিটির ভিতরে। সিটি জিনিসটা কি সেটা হয়তো আপনারা বইটা পড়া শুরু করলে বুঝতে পারবেন। বাট এটা হচ্ছে ফার্স্ট লেয়ার, যে সেগুলো আবিষ্কার করতেছে, সে নতুন দুনিয়া, নতুন সমাজের সমস্যা দেখতেছে। আর সেকেন্ড লেয়ারে যেটা আছে আসলে, সেটা হচ্ছে যে ব্যাপারটা এরকম যে আমরা যদি চিন্তা করি যে এলন মাস্ক চেষ্টা করতেছে শ্যুট করবে, মহাকাশে রকেট টকেট পাঠাবে, লোকজন বাইরে যেয়ে বাস করবে। তো ব্যাপারগুলো তো আমরা সবাই জানি যে এক সময় না এক সময় পৃথিবী থেকে মানুষকে চলে যাইতে হবে, এটা নিয়ে কোনো ডাউট নেই। কিন্তু এই 600 কোটি মানুষ, 800 কোটি মানুষের পৃথিবী থেকে যদি আমরা কখনো যাইতেও পারি, মানে মানব জাতি যদি পৃথিবীর বাইরে যে জীবনযাপন করতে পারে, তাহলে কয়জন করতে পারবে? মানে এটা কি আসলে সবার জন্য প্রযোজ্য হবে? আমরা সবাই জানি যে না। ধরা যাক মঙ্গল গ্রহের কথা বাদ দিলাম, অন্য কোনো গ্রহের মধ্যে যদি মানুষ বসতি স্থাপন করে, অন্য কোনো সোলার সিস্টেমের মধ্যে, 800 কোটি লোক কিন্তু যাবে না। কিছু লোককে পিছনে ফেলে যেতে হবে। ইন্টারস্টেলারেও মানে এরকম দেখানো হয়। কিন্তু এটা তো খুবই বাস্তব যে আপনি সবাইকে বাঁচাতে পারবেন না, যে কোনো সভ্যতার মধ্যে আর কি। তো ঘটনা হচ্ছে যে এই জিনিসটা আসলে আরেকটু যদি ম্যাক্রো স্কেলে চিন্তা করি, বা আরেকটু যদি মাইক্রো স্কেলে চিন্তা করি, তাহলে জিনিসটা দাঁড়াচ্ছে কি যে এই মুহূর্তে পৃথিবীর মধ্যে কতগুলো ভালো ভালো দেশ আছে। আমেরিকা এত বড় একটা দেশ এবং এত শক্তিশালী এবং ধনী একটা দেশ, কিন্তু চাইলে আমেরিকা কিন্তু অনেক মানুষের দুঃখ দুর্দশা উড়াই দিতে পারে নিমেষে, কারণ তার কাছে রিসোর্স আছে। সে যদি বলে যে সোমালিয়ার মানুষজন সবাই চলে আসো, আমরা তোমাকে আশ্রয় দিচ্ছি, তাহলে তো হয়ে গেল, তাই না? কিন্তু তাদেরকে তো সে আশ্রয় দিবে না। এই রিসোর্সের ভাগ বাটোয়ারা কেউ করতে চায় না, ধর্মীয়ভাবে হোক, সামাজিকভাবে হোক। এই যে ভাগাভাগির ব্যাপারটা আছে, মানুষকে যে বিভেদের মধ্যে বারবার ফেলা হয়, তার মূল কারণ হচ্ছে কেউ কাউকে রিসোর্সের ভাগ দিতে চায় না, নিজের কাছে রিসোর্স রেখে দিই। তো ইন ফিউচার সেটা কী হবে? মানুষের এই যে একটা বেসিক যে একটা ইনস্টিংক্ট, এখন আমরা এত উন্নত, এত বড় বড় কথা বলি মানবতার, স্টিল আমরা কিন্তু ভালো ভালো কথা বলতে বলতে মানুষকে খাবার দিই না, সরাই রাখি, যার এই রিসোর্স দিব না রে ভাই। আপনি চেষ্টা করে দেখেন, ইউরোপে ঢোকার চেষ্টা করেন, আপনাকে ঢুকতে দিবে? ভিসা দেয় না কেন? জিনিসটা তো একই, আপনাকে রিসোর্স শেয়ার করতে তারা রাজি না, আনলেস আপনারা তার জন্য কোনো রিসোর্স এনে দিচ্ছেন। মানে খুবই স্বার্থপর চিন্তা কিন্তু এগুলো কিন্তু হচ্ছে এবং সামনেও হবে। এটা হচ্ছে সেকেন্ড লেয়ার, যে আসলে মানব যে মনস্তত্ত্বের এই জায়গাটা আছে, এটাকে আমি এক্সপ্লোর করার চেষ্টা করছি, এবং পুরো বইটা ধরে আসলে এটাই এক্সপ্লোর করা হচ্ছে। এটার আরও আনুষঙ্গিক ব্যাপার আছে, যেমন ধরা যাক যে অবস্থা যত খারাপ হবে, যত আপনি বেশি
নোংরাভাবে বা বেশি প্রকাশ্যভাবে এই জিনিসটা দেখতে পাবেন মানুষের চরিত্রে, তত আপনি অন্যান্য সমস্যাগুলো কিন্তু পুল করে। যেমন ধরা যাক মেয়েদের অবস্থান সমাজের মধ্যে, অথবা মানে সহমর্মিতা বা এমপ্যাথির যে একটা জায়গা, সেটার অবস্থান। যখনই আপনি এসব জিনিসপাতির ধরে টান দিবেন রিসোর্সের অভাব নিয়ে, দেখবেন যে সবগুলা ফল ডাউন করতেছে। এই কারণেই গরিব দেশের সমস্যা বেশি থাকে, ধনী দেশের সমস্যা কম থাকে। সো এগুলা সব কিছুই লেয়ার বাই লেয়ার আলোচনা করা হচ্ছে বইয়ের মধ্যে, এবং এটা সেকেন্ডারি লেয়ারে আছে দেখে আপনি সরাসরি হয়তো বুঝতে পারবেন না যদি না কনসিয়াসলি খেয়াল করেন যে আসলে কোথায় কোন কাজটা নিয়ে, মানে কোন ব্যাপারটা নিয়ে কাজ করা হয়েছে। বাট আশা করা যায় যে অনেকে ধরতে পারবেন, না ধরতে পারলেও এখানে একটু হিন্টস দিয়ে রাখলাম। আমার মনে হয় যে এই ডিস্টোপিয়া বইটা যখন বের হবে তখন সেটা সবার জন্য খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হবে এবং কিছুটা আনকমফোর্টেবল আপনাকে ফিল করাবে। কারণ এই বইটা আসলে আপনাকে আনকমফোর্টেবল ফিল না করালে মনে হবে যে লেখাটা আসলে সার্থক হয় নাই। সো এটার কারণে আমি মানে ল্যাশিংও খাইতে পারি, বা দেখা যাবে কি যে মানুষজন খুবই ধাক্কা দিচ্ছে যে আসলে এই বইটা পড়ে আমার এরকম রকম মনে হচ্ছে, খুব বাজে বাজে কথা হয়তো বলবে, কিন্তু আসলে তো ওই জিনিসটাই তো আমার উদ্দেশ্য ছিল। আপনি আনকমফোর্টেবল ফিল করবেন, বিচ্ছিরি লাগবে আপনার, মানে খুব ভালো লাগবে না জিনিসটা। এটাই তো আসলে মূল উদ্দেশ্য। এটা আমার বইয়ের নেগেটিভ সাইড না, ওটা যদি কারো লাগে তাহলে ওটা পজিটিভ সাইড, কারণ আমি ওটা করতে চাইছি। সো যাই হোক, আপাতত এখানেই বিদায় নিচ্ছি এই যে চেহারা দেখানোর মিশন থেকে। সবাই ভালো থাকবেন, আজকের মতন বিদায়। আর যারা ডিস্টোপিয়া বইটা পড়বেন কিংবা অর্ডার দিবেন তাদেরকে অগ্রিম ভালোবাসা, কারণ আমার প্রচুর পরিমাণে অর্ডার দরকার। অনেকদিন পরে একটা সাইফাই লিখতেছি, আশা করি মানুষজন এটা পড়বে। আবারও সবাইকে ভালো থাকার আমন্ত্রণ জানাই, আর আপাতত বিদায়।